বিতে কি কি আছে শেয়ার স্ক্রিনে গিয়ে কোশ্চেনটা ফাইন্ড আউট করি। কোশ্চেন ওকে, এটা 888 ওকে। এখানে বলেছে 8B নাম্বার যে কোশ্চেনটা এখানে আছে সেটা হচ্ছে গিয়ে বোর্ড কোশ্চেন 18 এর ABCD, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেলের বি পয়েন্ট আর ডি পয়েন্টে পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ আছে। চার্জ আর কেপ্ট at point B and D respectively of a rectangular field ABCD in air medium. তো নাম্বার এ আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি এট পয়েন্ট এ। এটা আমরা পারবো। এ পয়েন্ট ইন্টেন্সিটি কিভাবে করব, ডি পয়েন্টের জন্য ইলেকট্রিক ইন্টেন্সিটি আর বি পয়েন্টের জন্য ইন্টেন্সিটি ক্যালকুলেশন করে দুইটাকে ভেক্টর অ্যাডিশন করে দিতে হবে। বলতো ডি পয়েন্টের জন্য একটা ইন্টেন্সিটি হবে, এখানে হচ্ছে ডি পয়েন্টের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে, আর একটা হচ্ছে বি পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে। বলো দেখি ডি পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন কোন দিকে হবে, এ থেকে ডি নাকি ডি থেকে এ, কোনটা হবে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর ডি পয়েন্ট এটা হচ্ছে এ থেকে ডি এর দিকে হবে। ওকে, কেন? কারণ এটা নেগেটিভ চার্জ আছে, এটা হচ্ছে গিয়ে হবে এ থেকে কোন দিকে, ডি ডিরেকশনে। আর বি এর জন্য হবে কোন দিকে, মানে নেগেটিভ চার্জটা এটাকে টানবে, নিজের দিকে টানবে, আর বি কি করবে, এ পয়েন্টকে এদিকে ঠেলে দিবে। তাহলে তাদের ডিরেকশনটা কোন দিকে হবে, এটা ডিরেকশন হবে ঠিক মিড বরাবর। কোন দিক? ঠিক আছে, মিড বরাবর কোন একটা পয়েন্ট লাইন বরাবর হবে। ঠিক আছে, এই দিকে হবে ফাইনাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে কি এইটা হবে। ওকে, এই মিড লাইন বরাবর, এটা এই মিড লাইন বরাবর হবে ফাইনাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন। আর নাম্বার বি ক্যালকুলেশন কিভাবে করতে হবে, গিভ ইউর ওপিনিয়ন উইথ ম্যাথমেটিক্যাল রিজন ফ্রম which direction positive charge will flow if a metallic wire connects at point A and at point C. আচ্ছা, আমরা যদি A পয়েন্টে and C পয়েন্টে মেটালিক ওয়্যার দিয়ে কানেক্ট করে দেই, তাহলে একটা পজিটিভ চার্জ এ থেকে সি তে যাবে নাকি সি থেকে এতে যাবে, এটা কোন দিকে যাবে, এই ম্যাথটা কিসের উপর ডিপেন্ড করে বলো দেখি? একটা চার্জ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ট্রাভেল করবে কি করবে না, এটা কিসের উপর ডিপেন্ড করে বলতে পারবা কেউ? চার্জ ট্রাভেল করবে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে, এটা কিসের উপর ডিপেন্ড করে? স্যার পটেনশিয়াল। পটেনশিয়ালের উপর, হ্যাঁ। তো কোন পজিটিভ চার্জ এ থেকে সি তে যাবে নাকি সি থেকে এ তে আসবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে পটেনশিয়ালের উপর। এ পয়েন্টের পটেনশিয়াল ফাইন্ড আউট করতে হবে আর সি পয়েন্টের পটেনশিয়াল ফাইন্ড আউট করতে হবে। এ পয়েন্টের পটেনশিয়াল যদি সি পয়েন্টের পটেনশিয়াল থেকে বেশি হয় তাহলে পজিটিভ চার্জ এ থেকে সি তে যাবে, আর যদি সি এর পটেনশিয়াল এ থেকে বেশি হয় তাহলে পজিটিভ চার্জ সি থেকে এ তে যাবে। ওকে, আমরা একটু করে ফেলি এটা ম্যাথটা। এই ধরনের ম্যাথ এক্সামে অলরেডি যেহেতু এসছে তাই ইম্পর্টেন্ট আছে। আমরা হচ্ছে গিয়ে কোশ্চেনটা একটু দেখে দেখে লিখে ফেলি। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, দিস ইজ সি এন্ড এটা পয়েন্ট ডি। এ পয়েন্ট এ থেকে বি হচ্ছে 1 মিটার, বি থেকে সি হচ্ছে 0.8, এ থেকে ডি হচ্ছে 0.8 এন্ড এটা হচ্ছে গিয়ে কত 1 মিটার। এন্ড পোটেনশিয়াল এ পয়েন্টের জন্য যে পোটেনশিয়াল ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে বি পয়েন্টের চার্জের জন্য এন্ড ডি পয়েন্টের চার্জের জন্য। এ পয়েন্টটা বি পয়েন্টে হচ্ছে গিয়ে কত চার্জ, 5 × 10⁻³ কুলম্ব, রাইট? এটা হচ্ছে বি পয়েন্টের চার্জ। আর ডি পয়েন্টের চার্জ কত, -2.25 10⁻³ কুলম্ব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের পোটেনশিয়াল এট এ, এটা হচ্ছে বি নাম্বারটা সলভ করতে যাচ্ছি আমরা 8B। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এট এ কত হবে, বি এর জন্য পোটেনশিয়াল প্লাস ডি এর জন্য পোটেনশিয়াল। এটা হচ্ছে ভিবি মানে হচ্ছে পোটেনশিয়াল ফর বি, ভিডি মানে হচ্ছে পোটেনশিয়াল ফর ডি। তো এখন আমরা করে ফেলি, তাহলে ভি এটা কত হবে, ভিবি এর জন্য আমাদের 1/√2
4 পাই এপসিলন নট কমন যাবে, এন্ড কত হবে বি পয়েন্টের চার্জ কত 5 ইন্টু 10 ইনভার্স মাইনাস 3 ডিভাইডেড বাই আর, এ থেকে বি থেকে এ এর ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। এটা কি বুঝেছি সবাই? বলো। 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর, এটা কি বুঝতে পেরেছে? আর ডি পয়েন্টের জন্য কত হবে 1/4 পাই এপসিলন নট, ডি পয়েন্টের চার্জ কত মাইনাস 2.25 10 ইনভার্স মাইনাস 3 কুলম্ব। যদি না বুঝতে পারি তাহলে আমি আরেকবার লিখছি ফর্মুলাগুলা, ঠিক আছে? দেখে নাও। আমরা লিখবো পোটেনশিয়াল এট এ, এটা ভি এ কত হবে 1/4 পাই এপসিলন নট, এটা হচ্ছে কিউ বি, এটা হচ্ছে আর বি। ওকে, আর বি মানে হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স, প্লাস এটা হচ্ছে কিউ ডি, আর এটা হচ্ছে আর ডি, ঠিক আছে? অথবা ডিস্টেন্সটাকে আমরা ডাইরেক্ট এটাকে লিখতে পারি বি এ, আর এটাকে লিখতে পারি এ ডি, এইভাবে লিখতে পারি। বি এ মানে এ থেকে বি এর ডিস্টেন্স। ওকে, আচ্ছা। এবার 1/4 পাই এপসিলন নট, এটা ভ্যালু কত 9 ইন্টু 10⁹, আর কিউ এর ভ্যালু কত, কিউ বি পয়েন্টে 5 10 ইনভার্স মাইনাস 3, আর বি এ কত 1, প্লাস এটা কত মাইনাস না, তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, আর এটা কত হবে 2.25 10 ইনভার্স মাইনাস 3, এটা কত হবে 0.8। ওকে, এটা একজন করে ফেলো। তারপর আমরা কি করব, अगेन সি পয়েন্টে পোটেনশিয়াল ক্যালকুলেশন করব, একই হবে গেট আপটা 9 ইন্টু 10⁹, এটা ক্যালকুলেশন এভাবে করে আসবো, আর এখানে হবে কিউ বি ডিভাইডেড বাই সি পয়েন্ট। কিউ বি যখন লিখবো তখন বি থেকে সি এর ডিস্টেন্স, বি পয়েন্টে চার্জ হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 3, আর এটা কত 0.8, আর এটা হবে মাইনাস 2.25 10 ইনভার্স মাইনাস 3, ঠিক আছে? সি ডি পয়েন্ট সি থেকে কত ডিস্টেন্সে আছে 1 মিটার, তাহলে এখানে লিখতে হবে 1 মিটার। সবাই একটু আমাকে ইনশিওর করো এইখানে এগুলো কি বুঝতে পেরেছি? এটা কিভাবে লিখলাম বলো, কনফিউশন? হ্যাঁ, তারপর আমরা কি করব, এই ভ্যালুটা লিখে ফেলবো, আর এখানে কি করব, এই ভ্যালুটা লিখে ফেলবো। তো লিখে ফেলার পর একটা ভ্যালু তো আসবে, তাহলে আমরা লিখবো যদি আমাদের ক্যালকুলেশন এরকম হয় যে VA ইজ গ্রেটার দেন যদি VC হয়, তাহলে কি হবে জানো, তাহলে পজিটিভ 1 কুলম্ব চার্জ উইল ফ্লো, কোথেকে কোথায় ফ্লো করবে বলো তো, A to C, and if VC is greater than যদি VA হয়, তাহলে কি হবে বলো তো, পজিটিভ 1 কুলম্ব চার্জ উইল ফ্লো ফ্রম C to A। এখন যে কোনো একটা তো হবে, তুমি সেটা লিখে দিবে এক্সামে, বুঝা গেছে? আর যদি দুটো ইকুয়াল হয় তাহলে কি লিখবা, পজিটিভ চার্জ কোথাও ফ্লো হবে না, মনে থাকবে? এইভাবে লিখতে হবে, এটা হচ্ছে বি নাম্বারের মেথড। কনফিউশন ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা যদি কনফিউশন ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ নাম্বার 9 বিতে প্রবলেম বলেছো। 9 বিটা ডায়াগ্রাম দেখে তোমরা হয়তো অনেকে একটু কনফিউজড হয়ে যেতে পারো। দেখি আমরা 9 বি এর ডায়াগ্রাম কি বলেছে। ঢাকা বোর্ডে আসছে, 2 point charge are stationary on W and X point in the figure 1। ফিগার 1 এ W and X পয়েন্টে দুইটা চার্জ আছে, কত চার্জ আছে লেখা আছে, W and X এর মধ্যে ডিসটেন্স কত 2 মিলিমিটার, এই গ্যাপটাও আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ফোর্স অন 2 মাইক্রোকুলম্ব চার্জ। এই 2 মাইক্রোকুলম্ব চার্জের উপর ফোর্স কত, আমরা কিভাবে করব, কুলম্বস ল যে ফোর্স বলেছে সেই ফোর্সটা অ্যাপ্লাই করব, তাহলেই হয়ে যাবে। ফর্মুলা কি 1/4 পাই এপসিলন নট, দুইটা চার্জের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই ডিসটেন্সের স্কয়ার, ডিসটেন্স মিলিমিটার আছে মিটার নিয়ে যাবা, মাইক্রোকুলম্ব আছে কুলম্বে নিয়ে যাবা। পারবা না এই নাম্বারটা? আই থিংক পেরেছো। জি স্যার। এবার আমরা বি নাম্বার নিয়ে বলি। বি নাম্বারে প্রবলেম ফেস করেছো তোমাদের মধ্যে রাইসা। ও কি বলেছে, যে ইফ +2 microcoulomb charge is kept stationary on point W, then the
and plus 4 coulomb charge is moved to point y, এই x থেকে y পয়েন্টে নিয়ে গেছে, will in figure 2 will there be potential difference figure 2 and figure 1? potential difference figure 1 এ যেরকম আছে আর potential will the potential difference, আবার বলি, if microcoulomb charge is kept stationary on w and charge 4 microcoulomb is moved to point y in figure 2, will there be a potential difference between figure 2 and figure 1? আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স কোন পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা মনে হয় দাঁড়াও বাংলা কোশ্চেনটা একটু দেখে নি, বাংলা কোশ্চেনে কোনো মিসিং আছে কিনা 9 নাম্বার কোশ্চেনটাতে। না, একই কথা। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেশন করতে বলেছে, ঠিক আছে। আমরা যদি এই x পয়েন্ট থেকে চার্জটাকে যদি y পয়েন্টে নিয়ে যাই, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা কোথায় ক্যালকুলেশন করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোথায় 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 করব, if 2 coulomb charge is kept stationary at point w on point w and plus 4 microcoulomb is moved to point y in figure 2, will there be potential difference between figure 2 and figure 1? আচ্ছা, এখন কোন একটা আরবিটারি পয়েন্ট ধরে নিতে হবে যে এই পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ হবে কিনা। ওকে, এটা আমি দেখতেছি, বি নাম্বারটা একটু দেখছি এটা কিভাবে করা লাগবে। আমরা আরেকটা কোশ্চেন তুমি বলেছো 12 বি তে প্রবলেম ফেস করছে, ঠিক আছে, আমি বি নাম্বারটা দেখছি। 12 বিটা কি বলেছে, ও আচ্ছা, একটা স্কোয়ার দেওয়া আছে, চারটা পয়েন্টে চারটা ডিফারেন্ট চার্জ দেওয়া আছে q1 q2 q3 q4. by rearranging the charge in the corners we can keep the object in the central afloat. we can keep the object বলতে an object of charge এরকম and এরকম mass is placed at the center. ও আচ্ছা, সেন্টারে রাখা আছে। তো আমাদেরকে বলেছে যে এই চার্জগুলোকে রিঅ্যারেঞ্জ করে আমরা সেন্টারে যে চার্জটা থাকবে সেটাকে আমরা কি করতে পারবো, ফিক্সড রাখতে পারবো। ওকে ফাইন, আমরা করে ফেলি। আসো, সেন্টারে কত চার্জ রাখবো আমরা, 2 into 10 inverse 6। ওকে, এই ম্যাথটা ভালো আছে, এই ম্যাথটা আমরা একটু করার ট্রাই করি। আসো, ওকে, এটা হচ্ছে 12B। আর আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্যাপাসিটর নিয়ে পড়াশোনা করব, এন্ড ক্যাপাসিট্যান্স চার্জ কিভাবে স্টোর হয় কোন একটা ইনস্ট্রুমেন্টে সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো যাই হোক, আগে এই প্রবলেমটা সলভ করে নেই। আচ্ছা, বি নাম্বারটা এটা করতেছি আমরা 12B। আমাদের এখানে হচ্ছে কি একটা স্কোয়ার ছিল, আমরা সেন্টারে হচ্ছে কি একটা অবজেক্ট রাখবো। এই অবজেক্টের ওয়েট কোথায় কাজ করবে বলো তো, অবজেক্টের ওয়েট ডাউনওয়ার্ড ডিরেকশনে, তাই না? হ্যাঁ, এখন আমরা যদি খেয়াল করে দেখো, এখানে একটা পজিটিভ চার্জ আছে, আমাদের এইখানে আগে থেকে ছিল পজিটিভ 4 চার্জ। ওকে, আর কোথায় ছিল, সবাই পজিটিভ, এখানেও ছিল পজিটিভ 4 চার্জ। আর কি ছিল, এখানে ছিল নেগেটিভ 2 চার্জ, আর ছিল হচ্ছে গিয়ে এই পাশে পজিটিভ 2 চার্জ ছিল। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই চার্জগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, এমন ভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে অবজেক্ট এখানে পড়ে না যায়। কেন পড়ে যাবে, কারণ এখানে তার ওয়েটের কারণে নিচে পড়ে যাবে। ভালো কথা, আমি যদি মনে করো, খেয়াল করে দেখো, আমি যদি প্লাস 4 কুলম্ব চার্জকে এখান থেকে এখানে নিয়ে যাই, ওকে, আর এখানে প্লাস 2 কুলম্ব চার্জকে এখান থেকে এখানে নিয়ে আসি, তাহলে কি ঘটনা ঘটবে সেটা একটু দেখি। আসো, ওকে, দেখো ঘটনা, আমি যেটা করব সেখানে প্লাস 4 কুলম্ব চার্জকে এখান থেকে যদি এখানে নিয়ে যাই, আর প্লাস 2 কুলম্ব চার্জকে এখান থেকে এখানে নিয়ে আসি, তাহলে ঘটনা কি ঘটবে দেখো, এই প্লাস 4 কুলম্ব চার্জ এই প্লাস 2 কুলম্ব, সেন্টারে যে প্লাস 2 কুলম্ব চার্জ আছে ওইটাকে এই বরাবর একটা ধাক্কা দিবে, রাইট? আর এই প্লাস 4 কুলম্ব চার্জ এই প্লাস 2 কুলম্ব চার্জকে এই বরাবর একটা রিপালশন করবে। তাহলে এই দুইটা রিপালশন কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে বলো দেখি? সেম হবে। সেম হবে, কেন? কারণ অ্যামাউন্ট এই দুইটা পয়েন্টের মধ্যে চার্জের অ্যামাউন্ট সেম, আর এই দুইটা পয়েন্টের মধ্যে চার্জের অ্যামাউন্টও সেম এন্ড ডিসটেন্সও সেম।
তাহলে এই দুইটা ফোর্স ক্যান্সেল হয়ে গেল। এখন খেয়াল করে দেখো, এই যে পজিটিভ 2 কুলম্ব চার্জ আছে, এই পজিটিভ 2 কুলম্ব চার্জ এই সেন্টারে পজিটিভ 2 কুলম্ব চার্জকে আপওয়ার্ড ডিরেকশনে কি করবে? রিপালশন করবে নাকি অ্যাট্রাক্ট করে নিচের দিকে টানবে? বলো তো। রিপালশন করবে। রিপালশন করবে কোন দিকে? আপওয়ার্ড ডিরেকশনে। আর এই নেগেটিভ 2 কুলম্ব চার্জ এই পজিটিভ 2 কুলম্ব চার্জকে কি মানে নিচের দিকে ধাক্কা দিবে নাকি উপরের দিকে পুল করবে? বলো তো। নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে কি করবে? উপরের দিকে কিন্তু পুল করবে, কারণ এটা এই নেগেটিভ কি করবে? পজিটিভকে টানার জন্য ট্রাই করবে, নিচে ওকে অ্যাট্রাক্ট করবে। তাহলে এইখানে সেন্টারে যে অবজেক্টটা আছে ও হচ্ছে এই পজিটিভ 2 চার্জ জন্য উপর থেকে নিচে থেকে একটা ধাক্কা পাচ্ছে, প্লাস উপর থেকে একটা ওকে কেউ টেনে ধরে রাখছে। তাহলে কি সেন্টারে যে অবজেক্টটা আছে এখানে ও কি লাইক এখানে ও কি ভেসে থাকা কি একটা পসিবিলিটি আছে? রাইট, এখানে কি ভেসে থাকার একটা চান্সেস আছে। কিন্তু যদি আমি এখানে নেগেটিভ চার্জ রাখতাম, খেয়াল করে দেখো তো, এইখানে যদি নেগেটিভ রাখতাম, এইখানে পজিটিভ রাখতাম, তাহলে কি হইতো? তাহলে যেটা হইতো, উপরে যে পজিটিভ চার্জ আছে ও এই সেন্টারে পজিটিভ চার্জকে নিচের দিকে একটা ধাক্কা দিত, আর এইখানে যে নেগেটিভ চার্জ আছে এইটা কি করতো? এই উপরের পজিটিভ চার্জকে নিচের দিকে আবার টান দিত। এন্ড ওর আবার নিজস্ব একটা ওয়েটও আছে। তাহলে তিনটা ফোর্সই কোন দিকে কাজ করছে? এটা হচ্ছে +2 এর জন্য ডাউনওয়ার্ড ডিরেকশনে, -2 এর জন্য ডাউনওয়ার্ড ডিরেকশন, আর ওয়েট তিনটে নিচের দিকে কাজ করছে। তাহলে অবজেক্টটা নিচের দিকে পড়ে যাওয়ার একটা চান্সেস 100% আছে। বুঝা গেছে? এই কারণে আমরা কি করব? এখানে রাখবো পজিটিভ চার্জ আর এইখানে রাখবো আমরা নেগেটিভ চার্জ। তাহলে এই তাহলে এখানে ডিরেকশন হবে আপওয়ার্ড ডিরেকশনে, আর এইখানে ডিরেকশন হবে এটা আপওয়ার্ড ডিরেকশনে। বুঝা গেছে? কিন্তু তুমি যদি +4 কুলম্ব এখানে রাখো তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কারণ এটা ডানে বামে সরে যাওয়ার একটা চান্স থাকে। আমাদের বলেছে সেন্টারে ওইটাকে স্ট্যাটিক থাকতে হবে, সেন্টারে ওটাকে অবজেক্টটা সেন্টারে যেভাবে আছে ওইখানেই থাকতে হবে। তো ওইখানে থাকতে হলে আমাদেরকে এই ম্যাটারটাকেই ধরে রাখতে হবে। বুঝা গেছে? এইভাবে করে আমরা এটাকে কি করতে পারি? কাজ করতে পারি। মনে থাকবে? ওকে। কারণ তুমি যদি এখানে 4 রাখো, এখানে 4 রাখো, এই 4 কি করবে? এটাকে উপরে ধাক্কা দিবে। এই 4 ও কি করবে? এটাকে নিচের দিকে ধাক্কা দিবে। এই দুইটা ফোর্স ক্যান্সেল হয়ে যাবে, ওয়েটের কারণে এটা ঠাস করে পড়ে যাবে। বুঝছো? বাট এইখানে -2 +2 রাখলে এই কেসটা আর এখানে হচ্ছে না। মনে থাকবে? তখন আমরা কি করব? আমরা বলে দিব যে চারটা ফোর্স এখানে বলবো। এটা এই যে এখানে অ্যারো দিয়েছি, এটাকে বলবো আমি F1, এটাকে আমি বলবো F2, আর এটাকে আমি বলবো F3, এটাকে আমি বললাম F4, আর এই ফোর্সটা হচ্ছে W। খেয়াল করে দেখো, এই ফোর্সটা হচ্ছে F1, আর এইখানে এই ফোর্সটা হচ্ছে F2, আর এইখানে এই চার্জের জন্য ফোর্সটা হচ্ছে F4, আর এই চার্জের জন্য ফোর্সটা হচ্ছে গিয়ে কি F3, আর এইখানে কাজ করছে তার ওয়েট। ক্লিয়ার? এরকম একটা ডায়াগ্রাম। তো এখানে কি ঘটনা ঘটতেছে? এখানে যে ঘটনাটা ঘটতেছে যে F1 = F2 হয়ে যাচ্ছে, and as they are in opposite direction, তাহলে এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর ফাইনালি কি হবে? ফাইনালি F3 প্লাস F4 এই দুইটা এই W এর ইকুয়াল হয়ে যাবে। আমাদের এখন টার্গেট হচ্ছে F3 প্লাস F4 ক্যালকুলেশন করব, করে এই দুটাকে অ্যাড করব, অ্যাড করে দেখব এটা W এর ইকুয়াল হয় কি হয় না। বুঝা গেছে? ক্লিয়ার? যদি এরকম হয়, ইফ এরকম হয়, তাহলে অবজেক্টটা কি সেন্টারে থাকবে না উপরে যাবে না নিচে নামবে? বলো তো। এই ঘটনা ঘটলে উপরে থাকবে। উপরে চলে যাবে। আর যদি ওয়েট বেশি হয় তাহলে অবজেক্টটা নিচে পড়ে যাবে। নিচে নেমে যাবে। এইভাবে আমাদেরকে একবারে অ্যারেঞ্জ করে দিয়ে বসে আমাদেরকে কাজ করতে হবে। বাকিটা পারবা, ফোর্স ক্যালকুলেশন করা তো তোমার আমাদের জন্য ইজি। এখানে F3 আর F4 এই দুইটাই ফোর্সে একই ডিরেকশনে হয়ে যাওয়ার কারণে এই দুটো অ্যাড হয়ে যাবে, আর F1 আর F2 অপোজিট ডিরেকশনে হয়ে যাওয়ার কারণে এরা একটা থেকে একটা মাইনাস হয়ে যাবে। বুঝা গেছে? এভাবে হবে। জি স্যার। তো আশা করি বুঝতে পেরেছো 12B এন্ড ম্যাথটাও তোমরা সলভ করতে পারবা, রাইট?
ওকে, আমি আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আজকে পড়বো হচ্ছে ক্যাপাসিটর নিয়ে। ওকে, ক্যাপাসিটর কি বা ক্যাপাসিটর কোথায় কাজে আসে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। এছাড়া তোমাদের আর কারো কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলো। ইন্টেন্সিটি নিয়ে, ফোর্স নিয়ে, পোটেনশিয়াল নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো। আছে কারো কোনো কনফিউশন? আশা করি নাই, তাই তো। ওকে, তাহলে আমরা ক্যাপাসিটর নিয়ে একটু পড়াশোনা করি। ফার্স্টে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স অফ ইন্ডাক্টর। ইন্ডাক্টর না, সরি, ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টর। একটা কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স কি হয়? একটা কন্ডাক্টরের ক্যাপাসিটেন্সটা হয় হচ্ছে গিয়ে কোন একটা কন্ডাক্টরের ভোল্টেজ 1 ইউনিট ইনক্রিজ করার জন্য আমাদের যতটুকু চার্জের দরকার হয় সেটাই হচ্ছে গিয়ে ক্যাপাসিটেন্স। মানে কি? মানে হচ্ছে গিয়ে লাইক তুমি মনে করো এটা হচ্ছে তোমার একটা এরিয়া, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের এইখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা হচ্ছে ও পয়েন্টে প্লাস কিউ চার্জ আছে। এখন তুমি পি পয়েন্ট ইমাজিন করলা, ও থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর। এখন তুমি যদি এই পি পয়েন্টে ভোল্টেজ ক্যালকুলেশন করতে চাও বা পোটেনশিয়াল ক্যালকুলেশন করতে চাও, ফর্মুলাটা কি হবে? তুমি জানো 1/4πε0 ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর, কারণ ও থেকে পি পয়েন্টের ডিস্টেন্স তো আর হবে, তাই না? এখন এই পি পয়েন্টে পোটেনশিয়াল কত আমরা এই ভ্যালুটা দিয়ে ক্যালকুলেশন করতে পারি। এখন তুমি বলো দেখি, এই পি পয়েন্টটা যেখানে আছে এইখানেই থাকবে, আমি পোটেনশিয়ালের ভ্যালু ইনক্রিজ করতে চাই, তাহলে আমাকে এইখানে কোন টার্মের ভ্যালু ইনক্রিজ করতে হবে বলো দেখি। পোটেনশিয়ালের ভ্যালু যদি ইনক্রিজ করতে চাই তাহলে এখানে কোনটা ইনক্রিজ করতে হবে? পি পয়েন্টের চার্জ ইনক্রিজ করতে হবে, কারণ চার্জের ভ্যালু ইনক্রিজ করলে আমাদের জন্য পোটেনশিয়ালের ভ্যালু কি হবে? ইনক্রিজ হবে। এখন তুমি পোটেনশিয়াল মনে করো কিছু একটা আছে 12 ভোল্টেজ, পোটেনশিয়াল মনে করো এই পি পয়েন্টে, ঠিক আছে, পয়েন্ট এট পি পোটেনশিয়াল হচ্ছে মনে করো 12 ভোল্টেজ। এখন তুমি 12 ভোল্টেজ থেকে 1 ভোল্টেজ ইনক্রিজ করবা, কত করবে? 12 থেকে 13 ইনক্রিজ, 1 ভোল্টেজ ইনক্রিজ করে 13 ভোল্টেজ করবা। এখন পি পয়েন্টে পোটেনশিয়াল 1 ভোল্টেজ ইনক্রিজ করার জন্য তোমার এই ও পয়েন্টে যতটুকু এক্সট্রা চার্জ সেট করতে হবে, এইটাই হচ্ছে গিয়ে এইটার ক্যাপাসিটর, মানে ক্যাপাসিটেন্স এই কন্ডাক্টরের বা এই ইলেকট্রিক ফিল্ডের। বুঝা গেছে? তাহলে ক্যাপাসিটেন্সের ডেফিনেশনটা কিভাবে আসছে মনে করো, আমাদের এরকম আসছে যে কোশ্চেন ইউনিটারি মেথড যদি আমি করি, উই নিড কিউ কুলম্ব চার্জ টু ইনক্রিজ 1 ভোল্ট, ঠিক আছে, 1 ভোল্ট তো না, ভি ভোল্ট, ঠিক আছে। পোটেনশিয়াল আমরা ভি ভোল্ট ইনক্রিজ করার জন্য আমাদের কিউ কুলম্ব চার্জ দরকার হয়। ওকে, আমি আবার বলছি, পোটেনশিয়াল ভি ভোল্ট ইনক্রিজ করার জন্য আমাদের কিউ কুলম্ব চার্জ দরকার হয়। ওকে, আমি এভাবে না লিখে, সরি 1 ভোল্টেজ, সরি এভাবে লিখি, টু ইনক্রিজ ভি ভোল্ট we need q coulomb চার্জ। ওকে, তাহলে আমি যদি লিখি টু ইনক্রিজ 1 ভোল্ট we need q by v কুলম্ব চার্জ, এই q by v টাই হচ্ছে কি ক্যাপাসিটেন্স। দেয়ারফর আমরা এভাবে লিখব ক্যাপাসিটেন্সকে আমরা c দিয়ে এক্সপ্রেস করব, এটা হচ্ছে কি q ডিভাইডেড বাই v। ওকে, ক্যাপাসিটেন্সকে আমরা c দিয়ে এক্সপ্রেস করব, এটা হচ্ছে কি q ডিভাইডেড বাই v। এটার ইউনিটটা কি? এটার ইউনিট হচ্ছে কি ফ্যারাড। এটার ইউনিট হচ্ছে কি ফ্যারাড, এটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে এক্সপ্রেস করব, এটা হচ্ছে তার ইউনিট, মনে রাখবা। এটা হচ্ছে তার ইউনিট, হচ্ছে ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড। যেমন বলবে যে 12 ফ্যারাড বা 15 ফ্যারাড বা 12 মাইক্রো ফ্যারাড এরকম আসতে পারে।
আমাদের মাঝে মাঝে কোয়েশ্চেন হবে যে হোয়াট ডু ইউ মিন, আমাদের মাঝে মাঝে কোয়েশ্চেন করবে যে হোয়াট ডু ইউ মিন 12 ফ্যারাড। 12 ফ্যারাড বলতে কি বুঝো? 12 ফ্যারাড বলতে কি বুঝি, মানে কি বলতো? তার মানে সি এর ভ্যালু কত? 12 ফ্যারাড। ফ্যারাড মানে হচ্ছে এখানে হচ্ছে গিয়ে কত কুলম্ব পার ভোল্টেজ। তার মানে আমি লিখতে পারি না এইভাবে, ফ্যারাডের বদলে 12 কুলম্ব পার ভোল্ট। তার মানে কি হয়ে লিখতে পারি 12 কুলম্ব ডিভাইডেড বাই 1 ভোল্ট। তার মানে কি বুঝলাম 12 ফ্যারাড কোন একটা কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স হচ্ছে 12 ফ্যারাড। এটার মানে হচ্ছে ওই কন্ডাক্টরের ভোল্টেজ 1 ভোল্ট ইনক্রিজ যদি করতে চাই তাহলে আমাদের 12 কুলম্ব চার্জের দরকার হবে। ওকে, এইভাবে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে। আবার যদি কোশ্চেন হয় যে হোয়াট ডু ইউ মিন বাই 12 মাইক্রোফ্যারাড, তখন আমরা এভাবে লিখবো মাইক্রোফ্যারাড লিখবো, আর এখানে মাইক্রো কুলম্ব লিখবো, তখন আমরা এখানে লিখবো 10 ইনভার্স 6 কুলম্ব। তার মানে কি লিখবো we need 12 microcoulomb charge to increase 1 potential difference। এইভাবে আমাদেরকে ক্যাপাসিটেন্সের ডেফিনেশন আসবে, মনে থাকবে? পারবা তো নাকি? ক্যাপাসিটেন্স হচ্ছে গিয়ে কি? ক্যাপাসিটেন্স হচ্ছে গিয়ে যে টু ইনক্রিজ 1 ভোল্ট or 1 volt potential of a conductor, the amount of charge is known as capacitance। ওকে, ক্যাপাসিটেন্সকে সি দিয়ে এক্সপ্রেস করা হবে, এন্ড এটাকে আমরা ইউনিট হচ্ছে গিয়ে ফ্যারাড। আর আমাদের ক্যাপাসিটেন্স যেই ইনস্ট্রুমেন্ট চার্জ স্টোর করে, ক্যাপাসিটেন্সটা মূলত কি একটা কোয়ালিটি কিসের? একটা কন্ডাক্টরের। কন্ডাক্টর কি করে? কন্ডাক্টর হচ্ছে চার্জ স্টোর করে। মনোযোগ দিয়ে শুনো, একটা কন্ডাক্টর কি করে? চার্জ স্টোর করে। স্টোর করে কি করে? ওইটার ভিতরে ভোল্টেজ আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে। যেমন ক্যাপাসিটেন্স যেই ইনস্ট্রুমেন্টটা চার্জ স্টোর করে সেটাকে আমরা বলি ক্যাপাসিটর। নাম শুনেছো? ক্যাপাসিটর নাম শুনেছো? বলো। জি স্যার। এটা কোথায় ইউজ করা হয়? কোথায় ক্যাপাসিটর কোথায় থাকে? স্যার ফ্যানে। কোথায় বলো, কোথায় থাকে? স্যার ফ্যান, তারপর ফ্যান থাকে, তারপর বড় বড় ইনস্ট্রুমেন্ট মোটরে। মোটরে থাকে, তারপর হচ্ছে কি আমাদের যেখানে মোটর আছে সেখানে ক্যাপাসিটর আছে, ঠিক আছে? আবার ফ্যানে থাকে, মাইক্রোওয়েভ ওভেনে থাকে, ঠিক আছে, মোটরে থাকে, এয়ার কন্ডিশনে থাকে, এগুলোতে ক্যাপাসিটর থাকে। ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটরের কাজ হচ্ছে কি চার্জ স্টোর করে রাখা। ও হচ্ছে কি আবার আমাদের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে কি ব্যাটারি। ব্যাটারি গুলাতে আমাদের ক্যাপাসিটর ইউজ করা হয়। ব্যাটারি গুলা কি করে? যখন আমাদের ব্যাটারি তে কোনো চার্জ নাই, তখন ধরো কোনো চার্জ নেই, তাহলে কত দেখাচ্ছে? 0% দেখাচ্ছে। আমি যখন ব্যাটারি অ্যাডাপ্টারটা মেইন সুইচের সাথে যখন কানেক্ট করব, তখন কি হয় ওয়্যারের ভিতর দিয়ে চার্জ আসতে থাকবে, ওয়্যারের ভিতর দিয়ে আর চার্জ আসতে থাকবে। আর ব্যাটারিতে থাকে ক্যাপাসিটর, অনেকগুলা ক্যাপাসিটর থাকে। ওই ক্যাপাসিটর গুলো কি করে ওয়্যারের ভিতর দিয়ে যে চার্জ গুলো আসতে থাকে ওগুলাকে সে ক্যাপচার করে সে ধরে রাখে, স্টোর করতে থাকে। স্টোর করতে করতে যতই স্টোর করবে ততই ব্যাটারির চার্জের পরিমাণ বাড়তে থাকবে। এন্ড ব্যাটারিতে তুমি যতই চার্জ বাড়তে থাকবে তত কি পোটেনশিয়াল ডিফারেন্স বাড়তে থাকবে। ওকে, পোটেনশিয়াল ডিফারেন্স যত বাড়তে থাকবে ভোল্টেজ বাড়তে থাকবে, রাইট? একটু খেয়াল করে দেখি আমরা একটু আগে লিখেছি যে ভি ইকুয়ালস টু কত? 1/4πε0 ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর। চার্জের ভ্যালু তুমি একটা চার্জারকে তুমি যত বেশি সময় ধরে কানেক্ট করে রাখবা, ধরো কোনো চার্জ নাই মোবাইলের চার্জারে, তুমি মোবাইলের চার্জারটা ব্যাটারি মেইন সুইচের সাথে কানেকশন দিয়ে রেখেছো। এখন তোমার যদি এমন হয় যে তুমি যদি বেশি সময় ধরে চার্জারটা কানেকশন দিয়ে রাখো, তাহলে কি ওয়্যারের ভিতর থেকে বেশি চার্জ আসবে। বেশি চার্জ এসে কি করবে? চার্জের ভ্যালু বাড়তে থাকবে। আলটিমেটলি কি ভি এর ভ্যালু কি বাড়তে থাকবে না? রাইট, ভি এর ভ্যালু বাড়তে থাকবে। এখন ক্যাপাসিটর কি থাকে? ক্যাপাসিটরের দুইটা টার্মিনাল থাকে, এরকম দুইটা টার্মিনাল থাকে। একটা মনে করো মেইন, এই যে এটা মেইন সুইচের সাথে আমি কানেকশন দিয়েছি, এটা মনে করো আমাদের মেইন সুইচ। ওকে,
এটা আমরা সকেটের সাথে মেইন সুইচ কানেকশন দিয়েছি। তাহলে কি হবে, ওই ওয়্যারের ভিতর দিয়ে এসে এটাতে এই টার্মিনালে পজিটিভ চার্জ স্টোর হবে আর এই টার্মিনালে নেগেটিভ চার্জ স্টোর হবে। তাহলে কি হবে, এই টার্মিনাল পজিটিভ ভোল্টেজ তৈরি হবে আর এই টার্মিনালে কি হবে, নেগেটিভ ভোল্টেজ তৈরি হতে থাকবে। এখন মনে করো তুমি 1 আওয়ার 1 ঘন্টা যাবত চার্জারটা প্লাগ ইন করে রেখেছো, তাহলে কি হবে, মনে করো এই টার্মিনালে 10 ভোল্টেজ ক্রিয়েট হইলো আর এই টার্মিনালে কত হইলো, -10 ভোল্টেজ ক্রিয়েট হয়েছে, এখানে পজিটিভ 10 ভোল্টেজ। এখন বলো তো দুইটা টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? পোটেনশিয়াল ডিফারেন্স কত লিখবো, 10 ভোল্টেজ -10 ভোল্টেজ, এটা লিখবো না? কত হবে পোটেনশিয়াল ডিফারেন্স? 20 ভোল্টেজ। এখন দেখবা কি তুমি যখন মোবাইলের চার্জারটা আজকে নিয়ে চেক করবা, দেখবা মোবাইলের চার্জার লেখা থাকে 15 ভোল্টেজ। মানে কি, ওই মোবাইলের যে দুইটা টার্মিনাল আছে, ব্যাটারি যে টার্মিনাল আছে, ওই ব্যাটারির ম্যাক্সিমাম ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে গিয়ে 15 ভোল্টেজ। 15 এর বেশি ভোল্টেজ সে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করতে পারে না। ধরে নাও আমাদের একটা চার্জার আছে, সেই চার্জারে ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে কত, 20 ভোল্টেজ। তো 20 ভোল্ট যখন ওই মোবাইলের ব্যাটারি দুইটা টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যখন 20 ভোল্টেজ হয়ে যাবে, তখন তোমার মোবাইল শো করবে 100%। তার মানে তুমি কি বুঝবা, ফুল চার্জ হয়ে গেছে। এরপরেও তুমি যদি চার্জারটা প্লাগ ইন করে রাখো, ওয়্যারের ভিতরে যে চার্জ আসবে, এসে দেখবে কি যে চার্জ স্টোর করার জন্য যে প্লেস, ওইখানে আর চার্জ নতুন করে চার্জ দেওয়ার জন্য আর কোনো জায়গা নেই, তখন চার্জগুলো কি হবে, কিছুই হবে না। বুঝা গেছে? এখন এরকম কখনো খেয়াল করেছো যে মোবাইল 99% যখন চার্জ হয়ে যায়, 100% চার্জ হওয়ার জন্য একটু সময় বেশি নেয়? খেয়াল করছো যে মোবাইল মনে করো তোমার 80% চার্জ আছে, 80 থেকে 90% চার্জ হইতে যে সময় নেয়, 98% থেকে 100% চার্জ হতে কি বেশি সময় নেয় না? এই চার্জিং এ দেখবো বেশি সময় নেয়, এইটার জন্য অতটা সময় নেয় না। এরকম কি খেয়াল করেছো? বলো, খেয়াল করেছো কিনা? যে দেখবা কি মোবাইলে 98% আছে, তুমি বলবা কি যে মাত্র 2% আছে, একটু ওয়েট করি, দেখবা এই ওয়েটটা বেশি সময়। এটা কেন হয়? কারণ চার্জার গুলো যখন দেখে 98%, তখন চার্জ গুলা এসে ওরা প্লেস খুঁজে বেড়ায় যে আমি কোথায় বসবো। তোমার যেমন ক্লাসে যখন লেট করে আসবা, দেখবা কি ক্লাসে বেঞ্চ খালি নাই, জায়গা খালি নাই, তখন কি করবা, খুঁজে বেড়াবা কোথায় বসা যায়, কোথায় বসা যায়। তখন এটা খুঁজতে খুঁজতে তোমার সময় বেশি নেবে। ঠিক সিমিলারলি চার্জার বেলায় এই ঘটনাটা ঘটে থাকে, তখন টাইম বেশি নেয়। তো এই ঘটনাগুলো ঘটে। যাই হোক, এখন মনে করো তোমার ব্যাটারি আছে 100 ভোল্টেজ। 100 ভোল্টেজ হয়ে গেলে বা 100% হয়ে গেলে কি হবে, ওই ক্যাপাসিটর আর কোনো চার্জ নিবে না। তারপর কি হবে, তুমি প্লাগ খুলে ফেলা, এখন তুমি মোবাইল ইউজ করা শুরু করে দিয়েছো। মোবাইল ইউজ শুরু করলে কি হবে, তুমি মেইন সুইচ অফ করে দিয়েছো, এখন মেইন সুইচের সাথে কানেকশন নাই। তখন মোবাইলের যে ফাংশন গুলা, এই যে দুইটা প্লেট আছে, এই দুইটা টার্মিনালে যতটুকু চার্জ স্টোর হয়েছে, এই চার্জ গুলা যখন ফ্লো করা শুরু করবে, তখনই হচ্ছে গিয়ে আমাদের চার্জ গুলো আস্তে আস্তে ইউজ হয়ে যাবে। এখন মনে করো এখান থেকে কিছু চার্জ কমে গেল, এই পজিটিভ টার্মিনাল থেকে কিছু চার্জ চলে গেছে বা তুমি ব্যবহার করে ফেলেছো, ধরো একটা মুভি দেখেছো, তাহলে পজিটিভ টার্মিনাল থেকে কি হবে, কিছু চার্জ ব্যবহার হয়ে যাবে। কোথায় যাবে, পজিটিভ টার্মিনাল থেকে কিছু চার্জ নেগেটিভে চলে যাবে। ওকে, তাহলে নেগেটিভে চলে গেলে কি হবে, এখানে কি 10 ভোল্টেজ থাকবে না একটু কমে যাবে? বলো তো। কমে যাবে। কমে যাবে। মনে করো 1 ভোল্টেজ এখান থেকে এখানে চলে গেল, তাহলে এখানে কত হয়ে গেল, 1 ভোল্টেজ যদি চলে যায়, -1 ভোল্টেজ করে দেয়, এখানে কত হয়ে যাবে, 9 ভোল্টেজ। আর এখানে 1 ভোল্টেজ 1 কমে গেল, এখানে কি 1 ভোল্টেজ কি 1 বেড়ে যাবে না? এখানে 1 অ্যাড হয়ে যাবে, তাহলে -10 এর সাথে +1 অ্যাড করলে কত হবে, -9 ভোল্টেজ। এটা হবে না? বুঝতে পারছো? এখন বলো তো পোটেনশিয়াল ডিফারেন্স কত, 9 -9, এটাই হবে না? কত হবে, 18 ভোল্টেজ। তাহলে কি চার্জ কি ব্যয় হচ্ছে। আবার মনে করো এখান থেকে 1 কমে গেল, তাহলে এটা কত হয়ে যাবে, 8 ভোল্টেজ। আর এখানে 1 অ্যাড হয়ে গেল, এটা কত হয়ে যাবে, -8 ভোল্টেজ। তখন কত হবে পোটেনশিয়াল ডিফারেন্স, 8 -8, তখন কত হয়ে যাবে, 16 ভোল্টেজ। এখন আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে।
যখনই 0 হয়ে যাবে তখনই তোমার মোবাইলে ব্যাটারি শো করবে কি 0%, মানে কোনো চার্জ নাই। তখন তুমি আবার কি করবা, আবার প্লাগ ইন করবা। বুঝতে পেরেছো ঘটনা কি বললাম এতক্ষণ? ক্যাপাসিটরের কাজ বুঝেছো? ক্যাপাসিটর কিভাবে ইউজ হয়? মোবাইলের ব্যাটারিতে ক্যাপাসিটর থাকে, এরা চার্জ স্টোর করে রাখে। এইভাবে একটা ক্যাপাসিটর, আর ক্যাপাসিটর মূলত ডিপেন্ড করে পাওয়ারের উপর। একটা কোন, তুমি মনে করো বাজার থেকে দুইটা ব্যাটারি কিনেছো, এখন এই দুইটা ব্যাটারি কতটুকু ভালো, কোনটা ভালো কোনটা ভালো না, এইটা ডিপেন্ড করে হচ্ছে ক্যাপাসিটেন্সের উপর। যেই ব্যাটারির সি এর ভ্যালু, এই যে ক্যাপাসিটেন্স মানে হচ্ছে সি, যেই ব্যাটারির সি এর ভ্যালু বেশি, ওই ব্যাটারি ক্যাপাসিটেন্স মানে কি, চার্জ ক্যারি করার বা চার্জ স্টোর করার একটা ক্যাপাসিটি। যেই চার্জারের বা যে ব্যাটারির সি এর ভ্যালু বেশি, ওই ব্যাটারি বেশি চার্জ স্টোর করতে পারে। আর যে ব্যাটারির সি এর ভ্যালু কম, ওই ব্যাটারি আমাদের কি করতে পারে না, বেশি চার্জ স্টোর করতে পারবে না। ওকে, দেখবা ক্যাপাসিটর তো অনেক ধরনের হয়, কিছু কিছু ক্যাপাসিটর থাকে এরকম লেখা থাকে 10 মাইক্রোফ্যারাড, এখানে লেখা থাকবে 20 ভোল্ট, এটা মানে হচ্ছে, আবার মাঝে মাঝে থাকবে 10 মাইক্রোফ্যারাড টু 20 ভোল্ট। মানে কি, এই যে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরকে তুমি যদি মেইন সুইচের সাথে 20 ভোল্ট এর থেকে বেশি সুইচের সাথে কানেকশন দাও, তাহলে ক্যাপাসিটর ঠাস করে ফুটে যাবে, নষ্ট হয়ে যাবে, জ্বলে যাবে। আর 220 ভোল্ট যেটা আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম 220 ভোল্ট, সে ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স 220 ভোল্টের মধ্যে সে টলারেট করতে পারে, এর বেশি হইলে সে ওই ক্যাপাসিটর নষ্ট হয়ে যাবে, ওকে, বা পুড়ে যাবে। যাই হোক, আমরা ক্যাপাসিটর নিয়ে অনেক কথা বললাম, ক্যাপাসিটরের বেসিক কাজ কি বা ক্যাপাসিটর কিভাবে ওয়ার্ক ডান করে সেটা নিয়ে কথা বললাম। ক্যাপাসিটর নিয়ে, এটা ক্যাপাসিটর নিয়ে যে কথাগুলো বললাম ওইটা অলরেডি ক্যাপাসিটর, আমরা যে এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যে ক্যাপাসিটরের একটা ক্যাপাসিটর কিভাবে ওয়ার্ক, কিভাবে কাজ করে এন্ড ক্যাপাসিটর কি, এটা অলরেডি ডিসকাস হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের জন্য ক্যাপাসিটেন্স কিরকম হবে সেটা নিয়ে ডিসকাস করব। ওকে, ক্যাপাসিটেন্স অফ আ spherical conductor, capacitance of a spherical conductor। spherical conductor বলো দেখি কি? আজকে তোমাদের কয়জন এসছে? সবাই তো আসছে মোটামুটি। spherical conductor কি বলো? বলতে পারবা? একটা কন্ডাক্টর যেটা দেখতে স্ফেয়ারের মতো, সেটাই তো স্ফেরিক্যাল কন্ডাক্টর, তাই না? স্ফেরিক্যাল কন্ডাক্টর সেটা। আচ্ছা, এখন স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্যাপাসিটেন্সটা কি রকম হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। এটা তোমরা পারবা, খুবই সহজ। এটা একটা স্ফেয়ার, সেন্টারে চার্জ আছে, কত চার্জ? ক্যাপিটাল কিউ চার্জ আছে, এটা হচ্ছে তার রেডিয়াস, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট ও, এটা হচ্ছে পয়েন্ট